মানুষ স্থির করে নিয়েছেন তারা তৃণমূল নামক এই অসুখ থেকে এই রাজ্যবাসীকে মুক্ত করে দেবেন। মানুষ জানেন এটাই শেষ সুযোগ, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে, পশ্চিমবঙ্গের আপামর জনতার সঙ্গবদ্ধতা বাঁচিয়ে রাখবার জন্য আমরা আপনাদের মাঝখানে এসেছি নতুন কোনো কথা বলতে নয়। 2011 সালে রাজ্যে একটি তথাকথিত রাজনৈতিক পালাবদল হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয়মুক্ত করব। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন বন্ধ কারখানার দরজার তালা রাতারাতি খুলে দেওয়া যাবে না। মানুষ জানতেন প্রত্যেকটা ব্লকে একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা যাবে না। মানুষ জানতেন শিক্ষাঙ্গনকে তড়িঘড়ি রাজনৈতিক সংঘর্ষ থেকে মুক্ত করে দেওয়া যাবে না। কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন, কারণ ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষ নিজের মতো করে কথা বলতে চায়, নিজের মতো করে প্রতিবাদ করতে চায়। মানুষ চায় সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে। মানুষ চায় তার মনের কথা, তার ছোট ব্যথা প্রকাশ্যে মানুষের সামনে তুলে ধরতে। কিন্তু যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় দীর্ঘ 15 বছর ধরে আছে, নির্বাচন তাদের কাছে কোনো চয়েস নয়, নির্বাচন তাদের কাছে কম্পালশন। একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রমণ করে, একটা রাজনৈতিক দল যারা প্রকাশ্যে মানুষের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে, একটা রাজনৈতিক দল যার নামে সরকার পরিচালনা হচ্ছে সেই রাজ্যপালকে বিধানসভায় আসার জন্য আগাম পারমিশন নেবার কথা বলে, একটা রাজনৈতিক দল যারা রাষ্ট্রপতিকে সরাসরি তার শরীরের রং নিয়ে পর্যন্ত আলোচনা করে, আজকে সেই রাজনৈতিক দলের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গ শাসন করা। আরে ব্যারাকপুরের মাটি তো ঐতিহাসিক মাটি, আমাদের এই অঞ্চলের মাটি বহু রাজনৈতিক গণ আন্দোলনকে স্পর্শ করেছে। ব্যারাকপুর দীর্ঘদিন ধরে অশান্ত, কিন্তু ব্যারাকপুরের বিভিন্ন জায়গাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করে দেওয়া হয়েছে। আমাদের এখানের যিনি বিধায়ক রাজনীতিতে সদ্য পা রেখেছিলেন 2021 সালে, নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে একটি মূর্তিতে মালা পরাতে গেলেও তিনি আক্রমণের শিকার হচ্ছেন, তার উপরেও বোমা ছোড়া হচ্ছে। আমরা কোন পরিস্থিতি তৈরি করে দিয়েছি গোটা রাজ্যে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বসে পড়েছেন ধর্নায়। তার দাবি একটাই, এজেন্ডা একটাই, মৃত ভোটারদের রাখতে হবে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হবে, ভুয়ো ভোটারদের রাখতে হবে, রোহিঙ্গাদের ভোটার লিস্টে রাখতে হবে, তবেই তিনি নাকি ধর্ণা মঞ্চ থেকে উঠবেন। আসলে প্র্যাকটিস শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সময় আসন্ন, তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন, এটা মুখ্যমন্ত্রী জানেন। মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন সময় শেষ, তাই তিনি এখন বসেছেন, বলছেন আমি উঠবো না, আমাকে কেউ ওঠাতে পারবে না। আমরা বলছি প্র্যাকটিস শুরু করে দিন, আগামী কয়েক বছর অনেক ধর্নায় আপনাকে বসতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা বিরোধী দলনেতার আসনে দেখতে চাই, অবশ্যই বিধানসভার মধ্যে নয়, বিধানসভার বাইরে। এটা কোন রাজ্যে আমরা বসবাস করছি? ব্যাসদেব মহাভারতে একজনের বেশি ধৃতরাষ্ট্রকে রাখবার সাহস দেখাননি। মুখ্যমন্ত্রী বলেছেন এগিয়ে বাংলা, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আজকে 10 জন ধৃতরাষ্ট্র তৈরি করে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলায় বিস্কিট কোম্পানির অ্যাড শুনেছি, দাদু খায় নাতি খায়। মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন ভোটার লিস্টে, দাদুও খাবে নাতিও খাবে। 42 বছরের দাদু আর 22 বছরের নাতি, কি অসামান্য কম্বিনেশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর, মানে 9 বছর থেকেই কাজ শুরু করেছেন। ভাবা যায় এরা কি একটু পদ্মভূষণ বা পদ্মবিভূষণ পেতে পারে না? আগে এদের নিয়েই পশ্চিমবঙ্গে নির্বাচন করছে তৃণমূল কংগ্রেস। এই ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে, কলকাতায় দাঁড়িয়ে 1946 সালে কিছু মানুষ আওয়াজ তুলেছিল, কান মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, পহলে পাকিস্তান দেনা পড়েগা তবে ভারত স্বাধীন হোগা। আজকে সেই রাজনৈতিক দলকে সমর্থন করেছিল এই তড়িৎ বাবুদের পার্টি। তারা আবার বলেছিলেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। তাদের বড় নেতা গঙ্গাধর বাবু থিসিস তৈরি করে বলেছিলেন হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি, তাই মুসলমানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। তারা যদি ভারতবর্ষের মধ্যে একটা সেপারেট মুসলিম স্টেট চায়, সেই স্টেট তাদের দিতে হবে। আজকে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের কে যারা একদিন ভাগ করেছিল, এই বাংলাকে ভাগ করে পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল, তারাই আবার এখন পশ্চিমবঙ্গে ঘুরে আসছে। তারা আমাদের প্রত্যেকটা সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদল, সমস্ত ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আজকে তারা বিহার ঝাড়খণ্ডের অবস্থাও পরিবর্তন করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচন তৃণমূলের বিসর্জন শুধু এ কারণেই নয়, পশ্চিমবঙ্গ বাঁচবে কিংবা পশ্চিমবঙ্গের জনগণের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আজকে সারা দেশের ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে গেছে এই সীমান্তের কারণে।
আমাদের সঙ্গে বাংলাদেশের 4007 কিলোমিটারের বর্ডার আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত 2214 কিলোমিটার। এই 2214 কিলোমিটারের মধ্যে 562 কিলোমিটারে আজকে কোনো ফেন্সিং নেই, আনফেন্সড হয়ে আছে, কারণ রাজ্য সরকার কোনো জমি দিতে পারেনি। কেন্দ্রে যে সরকারটা চলেছে ভারত সরকার, পশ্চিমবঙ্গের যে আপনাদের এই অঞ্চলের অসংগঠিত শ্রমিক যারা ছোট ইলেকট্রিশিয়ানের কাজ করেন, মোটর সাইকেল রিপেয়ার করেন, সাইকেল সারান, যারা ছুতোর মিস্ত্রির কাজ করেন, যারা প্লাম্বারের কাজ করেন, 7.5 লক্ষ মানুষ আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায়। রাজ্য সরকার বাস্তবায়িত হতে দেয়নি শুধুমাত্র ফেন্ডেটা পলিটিক্সের কারণে। 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে আছে, কারণ রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে দেয়নি। একটা সরকার দৈনন্দিন শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার মধ্যে দিয়ে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করবার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গকে একটা চরম সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে। এই সরকার আপনাদের পরবর্তী প্রজন্মকেও ধ্বংস করবে। একটা সময় ছিল এই ব্যারাকপুরে মানুষ আসতো কাজের খোঁজে বিহার উত্তরপ্রদেশ থেকে। আজকে ব্যারাকপুর থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষ চলে যাচ্ছে। বাঙালির পরিচয় আজকে বাঙালি পরিযায়ী, ছাত্র পরিযায়ী, মেধা পরিযায়ী, শিক্ষক পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শ্রমিক পরিযায়ী। যে বর্ধমান জেলার রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলার কৃষকরা বর্ধমান ছেড়ে ভারতবর্ষের অন্য প্রান্তে গিয়ে ধান কাটার কাজ করছে। আমরা ধান উৎপাদনে ছিল 1 নম্বরে, এখন আমরা 3 নম্বরে পৌঁছে গেছি। আমাদের এখানে তেলেঙ্গানা আমাদের উপরে চলে গিয়েছে, আজকে ওখানেও আমরা 3য় স্থান অধিকার করছি অত্যন্ত মর্যাদার সঙ্গে। 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আছেন, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়দের পার্টি ইউপিএ সরকার পাটের সংগ্রহ মূল্য রেখেছিল কুইন্টাল 2400 টাকা। আর আজকে সাম্প্রতিককালে পাট চাষিদের পাশে দাঁড়ানোর জন্য, এই ব্যারাকপুরের জুট মিলগুলোর পুনরুজ্জীবনের জন্য পাটের সংগ্রহ মূল্য 5925 টাকা করে দিয়েছেন। 147% বৃদ্ধি এই সরকারের আমলে হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের সব কিছু আছে, আমাদের মেধা আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমরা পূর্ব ভারতের গেটওয়ে, আমাদের সঙ্গে লাগোয়া 2টি রাজ্য আছে যারা ইমেন্সলি মিনারেল রিচড, কিন্তু তারপরেও আমাদের রাজ্যের কোনো বিনিয়োগ নেই। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, আজকে তারাই নিজেদের পুঁজি ভিন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এ রাজ্যের একজন বাঙালি শিল্পপতি যিনি এই রাজ্য থেকে পুঁজি তৈরি করেছেন, তিনি আজকে সেই পুঁজিকে সরিয়ে নিয়ে গেছেন গোয়ায়, বিশাল ফ্যাক্টরি তৈরি করছেন। গোয়ার পরে এখন তাদের বিনিয়োগ চলেছে উড়িষ্যায়, জমি খুঁজছেন আসামে, অর্থাৎ পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই। সিঙ্গুড়া নন্দীগ্রাম ভুল বার্তা দিয়েছে সারা ভারতবর্ষের মানুষের কাছে। তাই উত্তর 24 পরগনার ব্যারাকপুর অঞ্চল, যা শিল্পাঞ্চল বলে পরিচিত ছিল, যেখানে সাইরেন বাজতো, মানুষের কাছে ঘড়ির প্রয়োজন ছিল না, যেখানে ধোঁয়া দেখতো মানুষ আকাশে, আজকে আর কিছু অবশিষ্ট নেই। সেফিল্ড অফ ইন্ডিয়া হাওড়া, বেলেলিয়াস রোড, বেনারস রোড, শ্মশানে স্তব্ধতা বিরাজ করছে, কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস সরকার আছে। এ সরকার কোন সরকার? কোথা থেকে এসেছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বাস্তবতা স্পর্শ নেই, কোথায় নিয়ে যাবে পশ্চিমবঙ্গকে ভবিষ্যতের সেই ঠিকানা জানা নেই। মুখ্যমন্ত্রী যখনই লোকসভা নির্বাচন আসেন তখনই বলেন, তার দলের লোকেরা বলতে শুরু করে দেয় পরবর্তী প্রধানমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার শুরু হবার কিছুদিন পরেই তারা বলেন সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে, আমরাই হব নিয়ামক শক্তি, আমরাই সরকারকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। প্রত্যেকবার ভোট হয় 3-3বার। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, কারোর কাছে রাজনৈতিকভাবে আত্মসমর্পণ না করে, কারোর আঁচল না ধরে, কারোর কাছে মাথা না নুয়ে 3য়বারের জন্য নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষ প্রতিষ্ঠা করেছেন। কিছু মানুষ আবার আলোচনা করছেন, প্রতিনিয়ত মহিলারা অপমানিত হচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মহিলা। কারণ কি? কারণ নাকি লক্ষ্মীর ভাণ্ডার। আর এই রাজ্যটাই তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। লক্ষ্মী আসতে গেলে, এ সময় লক্ষ্মী বসে ঘরে করতে গেলে শান্তির প্রয়োজন আছে। বন্দুক বোমা নিয়ে লক্ষ্মীকে কোনোদিন নিয়ে আসা যায় না। আজকে যে সংঘর্ষ তৈরি করেছেন গোটা রাজ্য জুড়ে, আজকে তাদেরও ভাবতে হবে। আজকে যারা সংখ্যালঘুদের জন্য কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, তাদের প্রশ্ন করুন। সংখ্যালঘুদের ভোট আমরা 1% পাইনি, তারা যদি ভোট নাও দেন তারপরেও পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যাবে। পার্শ্ববর্তী রাজ্য আসামের দিকে তাকান, 41% সংখ্যালঘু। 2য়বারের জন্য সরকার গঠন করেছে বিজেপি, 3য়বার সরকার আসতে চলেছে বিজেপি। আরো বেশি শতাংশ ভোট নিয়ে, আরো বেশি আসন নিয়ে ভারতবর্ষের কোনো শক্তি তাকে রোধ করতে পারবে না। কোথায় বিরোধী? কোথায় বিরোধী ঐক্য? কাকে সঙ্গে নিয়ে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বামফ্রন্ট সঙ্গে ছিল গত নির্বাচনে মুজাফফর আহমেদের পার্টি, বিনয় চৌধুরীর পার্টি, হরেকৃষ্ণ কুমারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাশগুপ্তের পার্টি আত্মসমর্পণ করেছিল ওই লাল রাইটার্স থেকে নবান্নে গিয়ে ফিশ ফ্রাইয়ের মধ্যে দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন দিল্লি চলো। আমরা যারা রাজনীতি করি, আমরা সুভাষ বোসের কথার প্রতিধ্বনি নিয়ে আমাদের প্রতিবাদ জানাতে ব্রিগেড চলোর কথা বলি। কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে? সবাই বলছেন মুর্শিদাবাদ চলো। তাও তো বিমানবাবু দিনের আলোয় ফিশ ফ্রাই খেতে গিয়েছিলেন। কিন্তু মোহাম্মদ সেলিমের পার্টি
তারা রাতের অন্ধকারে হুমায়ুন কবিরের কাছে চলে যাচ্ছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাঁড়িয়ে ঈদুল ফিতরের মঞ্চে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। ফিরাদ হাকিম কলকাতার মহানাগরিক তিনি বলছেন আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি আমরা দুর্ভাগা, প্রত্যেক মুসলমানের উচিত একজন করে হিন্দুকে, ওই কি সব করে না ওদের, ওভাবে দলে টেনে নিয়ে আসা। অর্থাৎ দাওয়াতে ইসলামের কথা প্রকাশ্যে চলছে। মুখ্যমন্ত্রীর বিধায়ক তিনি দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় বলছেন আমরা হিন্দুরা এখানে 30%কে দয়া রেখে দিয়েছি, যখন চাইবো গেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে, রবীন্দ্রনাথের প্রতিমা আক্রান্ত, রবীন্দ্রনাথের বাড়িকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। সত্যজিৎ রায়ের বাড়ি সেটাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সুনীল গাঙ্গুলির বাড়ি সেটাকে বাজেয়াপ্ত করে ফেলা হয়েছে। ওদিকে রবীন্দ্রনাথের প্রতিমা ভাঙছে, আর মালদায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। ওদিকে সরস্বতী পুজোতে হামলা চলেছে বাংলাদেশে, আর মুর্শিদাবাদ নদিয়ার বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর দিন পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো। ওখানে দুর্গা প্রতিমা আক্রান্ত হচ্ছে, আর এখানে আমাদের সল্টলেকের অনতি দূরে আজকে কালী ঠাকুরের বিসর্জনে তার উপরে বোমা পড়ছে। কতদিন এই পরিস্থিতি চলবে? মুর্শিদাবাদের ঘটনা মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেদিনের আর বেশি দেরি নেই, যেদিন প্রত্যেক বাড়িতে এসে বাংলাদেশের মতো বলে যাবে প্রদীপ জ্বালতে পারবা, শাঁখ বাজাতে পারবা না, মরাপ পোড়াতে পারবা, কিন্তু হরিবোল দিতে পারবা না। যা মুর্শিদাবাদে হচ্ছে তা ব্যারাকপুরে হতে বেশি সময় লাগবে না। একটু আগেই অর্জুনদা এখানকার একটি ঘটনার উল্লেখ করে গেছেন। বিক্ষিপ্ত সংঘর্ষ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না, নরখাদক নরেন্দ্র মোদী। আরে গুজরাটের বাংলাকে গুজরাট হতে দেবেন না, তাহলে গুজরাটের পরিযায়ী শ্রমিকদের একবার তুলে এখানে নিয়ে চলে আসুন। সুরাট যান, আহমেদাবাদ যান, সানান যান, সৌরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যান, ওখানে সব জায়গার বাঙালি পাবেন। একজন বিখ্যাত পৃথিবী বিখ্যাত হিরে ব্যবসায়ী এখন রাজ্যসভার সদস্য হয়েছেন, তার নাম হচ্ছে মিস্টার ধোলকিয়া। সেই গোবিন্দরাম ধোলকিয়া আমাকে বলছেন যদি একদিনের জন্য বাঙালি এই কারিগরেরা যদি হাত তুলে নেয়, 15 দিনের ধর্মঘটে চলে যায়, পুরো ডায়মন্ড ফ্যাক্টরি সুরাট থেকে শুরু করে আহমেদাবাদ মুম্বাই পর্যন্ত কোল্যাপস করে যাবে। কারা এর জন্য দায়ী? আজকে এই উত্তর 24 পরগনায় যারা ব্যারাকপুর থেকে, এই পুরো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, পাশে বসিরহাট লোকসভা কেন্দ্র, যে সমস্ত মানুষ সংখ্যালঘু মানুষজন আজকে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন, আজকে তারা বাংলাদেশিদের চিনিয়ে দিচ্ছেন। তামিলনাড়ু কেরলে কত পুলিশের রেড হয়েছে বাঙালিদের উপরে, কেউ কেউ বাঙালিকে রাখতে চাইছেন না। তার কারণ কি? যেই ধরা পড়ছে পকেটে কার্ড বেরোচ্ছে, আধার কার্ড কোথা থেকে পেয়েছে? 4টি জায়গা, বারাসাত, সোনারপুর, মধ্যমগ্রাম, না হলে শিলিগুড়ি। বিজেপি নয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার রিটেন স্টেটমেন্ট 8 থেকে 3 বছর আগে তারা জানিয়ে দিয়েছে ভারতবর্ষের টোটাল ফেক কারেন্সির 72% আসছে কালিয়াচক মালদা থেকে। এই পরিস্থিতির মধ্যে আমরা পশ্চিমবঙ্গে আছি। মুখ্যমন্ত্রী যেদিন ক্ষমতায় আসেন সেদিন সরকারি ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকা। 6,630টা কোম্পানি এ রাজ্য থেকে তাদের কোম্পানিকে গুটিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার 20,000 থেকে 22,000 টাকা মাইনের তারা আজকে কল সেন্টারে চাকরি করছে। বেঙ্গালুরু শহর 3 বছর আগের পরিসংখ্যান 14,62,000 শিক্ষিত তরুণ তরুণী চাকরি করছে। সেকেন্ড স্পিকিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বাংলাই হচ্ছে দ্বিতীয় কথ্য ভাষা এই মুহূর্তে বেঙ্গালুরু শহরে। আজকে দিল্লিতে যান, নয়ডায় যান, গুরগাঁওয়ে যান, পরিযায়ী শ্রমিক কারা? পরিযায়ী শ্রমিক যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। আরে আমাদের এত উর্বর জমি আছে, আমাদের গাঙ্গেয় উপত্যকা আছে, আমাদের পাশে ঝাড়খণ্ড আছে, আমাদের সমুদ্র আছে। আজকে গুজরাট 62টা পোর্ট তৈরি করেছে, আমাদের একটা বন্দরের উপরে আমরা আজকে দাঁড়িয়ে আছি। আজকে তার বাইরে আমরা বেশি কিছু করে উঠতে পারছি না। তারপরেও কেন্দ্রীয় সরকার এখানে বিনিয়োগ করেছে, এখানে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন চাইছে। বিজেপির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি শুধু একটা বার্তা দিতে, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্প আনতে হবে, তবেই ছোট ছোট কারখানা তৈরি হবে, শিক্ষিত তরুণ ইঞ্জিনিয়াররা সেখানে চাকরি পাবেন, কর্মসংস্থানের নতুন জায়গা খুলে দেবে। না হলে গোটা পশ্চিমবঙ্গটা ওই ডেলিভারি বয়দের জায়গা হয়ে যাবে। ওই যে জোম্যাটো, সুইগি এরা দেখছেন ঘুরছে, এর বাইরে আর তরুণদের কাছে কর্মসংস্থানের অন্য কোনো সুযোগ থাকবে না। এরা যে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা নেই, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি, টোটাল অ্যানার্কি, একটা পলিটিসাইজড অ্যাডমিনিস্ট্রেশন। যে সরকারের বাইরে আরেকটা সরকার চলছে, একজন উত্তরাধিকারী আছেন, তিনি বাইরে থেকে ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন আগে নির্ধারিত করে দিচ্ছেন। পুলিশের অবস্থা আরও করুন। দূরে 2 পুলিশ ভাইকে দেখতে পাচ্ছি, ওরা ডিএ পাননি। ওদের ডিএ কে দেবে? এতদিন পর্যন্ত ওরা যখন চাইতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন ঘেউ ঘেউ করবেন না, যা পাচ্ছেন দয়া করে পাচ্ছেন। বিজেপি আপনাদের কাছে দাঁড়িয়ে বলেছেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। সরকার তৈরি হবার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে 7th পে কমিশনকে বাস্তবায়িত করবার জন্য ব্যবস্থা বিজেপি করবে। বিভিন্ন কলেজে যারা অস্থায়ী শিক্ষক আছেন, যারা হাড় ভাঙা পরিশ্রম করে ছাত্রদের পড়িয়ে চলেছেন,
সারা ভারতবর্ষে তারা 57,000 টাকা পান, পশ্চিমবঙ্গে তাদের মাইনে 23,000 টাকা। এই সমতা রক্ষা তৈরি করে দেবে বিজেপি। অসংগঠিত শ্রমিক, তাদের পাশে দাঁড়ায়নি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই অসংগঠিত শ্রমিকের স্বার্থে, যারা ছুটে কর্মচারী আছেন তাদের স্বার্থে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করা হবে আগামী 60 দিনের মধ্যে নতুন সরকার তৈরি হলে। আমাদের অবস্থান অত্যন্ত ক্লিয়ার। আমরা পরিষ্কার বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানবিক মুখ নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি বিরোধিতা করছে, ভোটার লিস্ট থেকে নাম কাটছে। ওনার বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। উনি বলছেন যারা মারা গেছেন তারা তো কারোর বাবা ছিল, যারা মারা গেছে তারাও তো কারোর দিদি ছিল, কারোর প্রেমিক ছিল। একটু মানবিক মুখ নিয়ে ওদের নামটা ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আমরা বলছি যে যারা ওপার থেকে এপারে এসেছেন, এটা ধর্মশালা নয়, এটা কোঠা নয়। যার যখন আসবে বেরিয়ে চলে যাবে, ডিটেক্ট ডিলিট এন্ড রিপোর্ট। এটা আজকের নয়, প্রথম দিন থেকে আমরা বলে আজকে এখানে এসে পৌঁছেছি, কারোর দয়ায় নয়। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসন পেয়েছিলাম। মানুষ আমাদের দিকে তাকিয়ে মজা করে বলতো হাম দো হামারা দো। সেদিন আদবানীজি 86 সালে কলকাতায় বক্তৃতা করে বলেছিলেন, হ্যাঁ হাম দো হামারা দো, লেকিন বাংলাদেশ সে আনে দো। আজকে পরিস্থিতি সেই জায়গায় পৌঁছে গেছে। কোনো গুলির প্রয়োজন নেই, কোনো বোমার প্রয়োজন নেই, কোনো তীর-ধনুকের প্রয়োজন নেই, অপশব্দের প্রয়োজন নেই, তৃণমূলকে তির্যক আক্রমণের কোনো প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে নিয়েছে যে তারা তৃণমূলকে সরিয়ে দেবে, আর তাই তৃণমূল সরে গেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। 2011 সালে যখন একটি তথাকথিত পট পরিবর্তন হয়েছিল, তখন মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না। মানুষ জানতেন প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হবে না। কিন্তু তাও মানুষ ভোট দিয়েছিলেন। ভোট দিয়েছিলেন ইস্যু শুধু এক, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে আমার পার্টির পতাকা নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি যদি নির্বাচনে জয়ী হই, তাহলে আমি বিনা বাধায় ভোট গঠন করব। কিন্তু তৃণমূল কংগ্রেস সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলোকে ধ্বংস করে দিয়েছে। গতকাল ভারতের প্রধান, ভারতের সংবিধান এবং যিনি সমর্থক সেই ভারতের রাষ্ট্রপতি, যার ইচ্ছায় নরেন্দ্র মোদী দেশ পরিচালনা করতে পারেন, যার ইচ্ছায়, যার প্লেজারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সরকারগুলো থাকে, আজকে সেই রাষ্ট্রপতি আজকে তিনি একটা মিটিং করার জায়গা পাচ্ছেন না। আজকে আদিবাসী সমাজের একটি বড় অংশকে মুখ্যমন্ত্রী দূরে সরিয়ে রেখেছেন। আমি জানি না ওদের গায়ের রং কালো বলে আজকে তৃণমূল কংগ্রেসের এত ঘৃণা। এর আগেও তারা রাষ্ট্রপতির সম্পর্কে কদর্য মন্তব্য করেছেন এবং নজিরবিহীনভাবে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ করলেন, রাষ্ট্রপতিও তার আহত আবেগকে লুকিয়ে রাখেননি। তিনি আমাদের সামনে জানিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। কারণ মুখ্যমন্ত্রীর লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি জেহাদি থাকবে, মৃত ভোটার থাকবে, একজনের 100 সন্তান থাকবে। কারণ মহাভারতে এক ধৃতরাষ্ট্র, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রের সন্ধান পাওয়া যায়। আজকে এই ভোটার লিস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে যেতে চাইছে। আমি বারবার সমস্ত সভায় বলছি, গিয়ে গিয়ে বাংলা বাংলা পিছিয়ে নেই। বাবার ছেলের বয়সের পার্থক্য মাত্র 10 বছর। মানে ভেবে দেখুন, 9 বছর বয়সে ছেলে সাবালক হয়ে গেছে। এই ধরনের দুষ্টু ছেলেদের তো অনেক একটু খুঁজে নিয়েছে, তাদের ওই বঙ্গবিভূষণ পুরস্কার দিয়ে দেওয়া যায়। মুখ্যমন্ত্রী এদের নিয়ে নির্বাচনে যেতে চান, এদের নিয়েই চতুর্থবারের জন্য বৈতরণী পার করাতে চান। কিন্তু বাংলার মানুষ স্থির করে নিয়েছেন, যারা পশ্চিমবঙ্গের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করেছে, যারা 26,000 ছেলেমেয়ের চাকরি বাতিলের জন্য দায়ী, যারা 40,000 শিক্ষকের চাকরিকে খোলা বাজারে বিক্রি করেছে, যাদের কারণে 3,600 বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে হেড অফিস অন্য জায়গায় নিয়ে তুলে নিয়ে চলে গেছে, যাদের কারণে পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই, যারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পদক্ষেপকে বাজেয়াপ্ত করেছে, প্রত্যেকটি প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে, যাদের কারণে বিচার ব্যবস্থা আক্রান্ত, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিভিন্ন জনজাতি সম্প্রদায়ে আক্রান্ত, সংখ্যালঘুরা আগুনে পুড়ছে। এই আমবাগানে তো বহু সংখ্যালঘু আমাদের বহুবার আক্রমণ করেছেন তৃণমূলের হাতিয়ার নিয়ে। একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, কি পেয়েছেন গত 15 বছরে? মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো স্থিতি। আর প্রত্যেকটি পরিবার দাবি করছে সিবিআই তদন্তের, পুলিশের ওপরে কোনো ভরসা নেই। প্রত্যেকটা খুনের জন্য দায়ী হচ্ছে তৃণমূল। তাই তৃণমূল কর্মীদের তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যও এ রাজ্যে একটা পরিবর্তনের প্রয়োজন আছে। এগিয়ে আসুন, পরিবর্তন নিশ্চিত। আমরা এখানে পরিবৃত হয়ে আমরা পরিবর্তন করতে চাইছি, কিন্তু মানুষের দরজায় তৃণমূল কংগ্রেস অনেক আগেই প্রত্যাখ্যিত হয়ে গেছে। মানুষ পরিবর্তন করে নিয়েছে।
মানুষ এগিয়ে চলেছে, আমরা একটু পিছনে আছি। মানুষের গতিকে ধরবার জন্যই আমরা 5,000 কিলোমিটারের এই পরিবর্তন যাত্রা করছি। এই পরিবর্তন যাত্রা সমাজের সমস্ত বর্গকে স্পর্শ করছে। প্রত্যেক মানুষের কথা ব্যথাকে যাতে সংকল্পপত্র ম্যানিফেস্টোয় তুলে আনা যায়, এরপরে যদি নতুন সরকার এসে যাতে প্রকৃত রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করতে পারে। এই যে পুলিশ কর্মচারীরা যে এত এখানে পাহারা দিচ্ছেন, এরা যাতে ডিএটা ঠিক সময় পান, এদের বারবার রাস্তায় যেন হাত পাততে না হয়, এদের মাইনেটা অর্ধেকের থেকে যেন একটু বেশি পান, সেটা নিশ্চিত করবে 45 দিনের মধ্যে এই নতুন সরকার। যে সরকারি চাকরির বয়ে ধ্বংস করে মুখ্যমন্ত্রী, যেখানে নিয়োগ বন্ধ থাকবার কারণে আপনার আমার ঘরের বহু ছেলে মেয়েরা ঠিক সময় সরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের বয়সের ঊর্ধ্ব সীমাও 5 বছর বাড়িয়ে দেবে নতুন সরকার। যারা মনে করেছেন আমরা লক্ষ্মীকে নিয়ে টানাটানি করবো, ভুল বার্তা দিচ্ছেন। লক্ষ্মী ছাড়া তো করে দিয়েছেন রাজ্যটাকে মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই। আমরা লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মীর মাকে নিয়ে এসেছি, অন্নপূর্ণা যোজনা। একা মেয়ে পারছিল না, মেয়ে 1,500 মাকে নিয়ে এসে আমরা ওটা 3,000-এর ব্যবস্থা করেছি। সমস্ত পরিকল্পনা চলবে, আয়ুষ্মান ভারত চলবে, বিশ্বকর্মা যোজনা চলবে, 56টি সরকার কেন্দ্রীয় সরকারের জনহিতকর প্রকল্প যা পশ্চিমবঙ্গে কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছে, আর কিছু ক্ষেত্রে তার গতিকে রুদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, সে ব্যবস্থা বিজেপি করবে, নতুন সরকার করবে। এই আবেদন আপনাদের কাছে রাখছে। আমাদের এই যাত্রা এখান থেকে বারাসাতের দিকে যাবে, আপনারা সবাই থাকবেন। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে জনজাতি পরিবারের একজন মহিলার সঙ্গে যে ঘৃণ্য আচরণ তৃণমূল কংগ্রেস করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানান, তার বিরুদ্ধে গর্জে উঠুন। এই সংস্কৃতি বাঙালির সংস্কৃতি নয়, এই সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি নয়। দেশের রাষ্ট্রপতি এইভাবে আক্রমণ করা যায় না। দেশের রাষ্ট্রপতি রাজনীতির ঊর্ধ্বে, এই কথাটা একটা দুগ্ধপোষ্য শিশুও বোঝে। এখন নাকি গণেশ কুমার যারা যেদিকেই যাচ্ছেন ব্ল্যাক ফ্ল্যাগ দেখাচ্ছেন। আমরা অনেকদিন আগে থেকে গণেশ কুমার সাহেবকে বলছি, আপনি একটু আসুন, কাছে আসুন, আরও কাছে আসুন, দূরে থাকবেন না। উত্তর 24 পরগনায় আসুন, দক্ষিণ 24 পরগনায় আসুন, আমডাঙ্গায় আসুন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বেলডাঙ্গায় যান, আপনি আসুন, এসে একটু দেখুন। কারণ সবাই এখন চলেছে ওই মুর্শিদাবাদের দিকে। ওখানে একজন আছে, সে বলেছে হিন্দুরা 30% যখন চাইব মেরে গঙ্গার ভাগীরথীর জলে বাঁচিয়ে দেবো। তাই এখানে নেতা মোহাম্মদ সেলিম, উনি আবার ওদিকে চলে গেছেন। নেতাজি বলছে দিল্লি চলো, সিপিআইএম বলছে মুর্শিদাবাদ চলো। কংগ্রেসও মুর্শিদাবাদকে ধরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদকে ধরেছেন। তাহলে আগামী দিনে আমডাঙ্গার ভাগ্য কি? ওই বাবরি মসজিদ ওখানে যেটা তৈরি হবে বলে শুনছি, ওখান থেকে নিয়ন্ত্রিত হবে। আপনারা তখন কি করবেন? যদি মনে করেন তুলসী তলায় বাতি দেবেন ভবিষ্যতে, যদি মনে করেন নিজের পদবিটাকে সঠিক রেখে মাথায় সিঁদুর লাগাতে পারবেন, শাক বাজাতে পারবেন, তাহলে কিন্তু এই সরকারটাকে সরিয়ে দেওয়া ছাড়া আপনাদের কাজ করতে হবে। ওপার বাংলায় দেখুন, ওপার বাংলার আজ এসে পৌঁছেছে আজকে পশ্চিমবঙ্গে। ওখানে দুর্গা প্রতিমার উপরে আক্রমণ চলেছে, ওখানে মন্দির ভাঙছে, অল্প বয়সী হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। 40 তো কাউকে ধরলে তাকে আবার 10 দিন পরে বাড়িতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই অবর্ণনীয় কষ্টের মধ্যে ওখানে মানুষ আছেন। ওই ঘোষ দত্তমিত্র, ঢোল পোদ্দার, ওই রাজবংশী, ওই মতুয়া, ওই নমশূদ্র, ওরা কিন্তু আমাদের ভাই, আমাদের রক্ত, আমরা ওদের অস্বীকার করতে পারি না। যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে বাংলাদেশের ধর্মান্ধ মৌলবাদীরা। এই ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নামতে হবে। আর বিজেপির রাজনীতি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলাকে যদি গুজরাট হতে নাই দিতে চান, এই বক্তৃতা পশ্চিমবঙ্গের মাটিতে করে লাভ কি? এই উত্তর 24 পরগনা, আপনারই আমডাঙ্গার কত ছেলে মেয়ে গুজরাটের পরিযায়ী শ্রমিকের কাজ করছে। তারা তো বলছে এ ধরনের বিবৃতি বন্ধ না করলে ভবিষ্যতে তাদের অসুবিধা হবে। বাংলার একমাত্র পরিচয় হয়েছে আমরা পরিযায়ী। আমরা সব ক্ষেত্রে পরিযায়ী, আমরা শ্রমিক পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী হয়ে যাচ্ছে, আমাদের শিল্পপতিরা পরিযায়ী হয়ে যাচ্ছে। আমাদের সব আছে, আমাদের সব ছিল, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের বিস্তীর্ণ সমুদ্র তট আছে, আমাদের অল্পগুলো পোর্ট আছে, আমাদের মেধা আছে, আমাদের ভৌগোলিক অবস্থানের একটা অ্যাডভান্টেজ আছে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা ঝাড়খণ্ডের মিনারেল আছে, আমরা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। কিন্তু তারপরেও এরা যে কোনো বিনিয়োগ নেই, এরা যে বড় কোনো শিল্প নেই। সেক্ষেত্রে আপনাদের উত্তর 24 পরগনার মানুষ অনেক
ভাগ্যবান, কারণ আমাদের এই নতুন সরকার মানে যখন 2011 পরে তথাকথিত একটা পালাবদল হলো, তার যিনি শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তাকে আমরা দেখেছিলাম তিনি আপনাদের এখানে এসে একটু শিল্পমন্ত্রী হিসেবে একটি মুরগির হ্যাচারির দ্বার উদ্ঘাটন করেছেন। আপনারা আমাদের মুখ্যমন্ত্রীকে গান গাইতে শুনবেন, আপনারা আমাদের মুখ্যমন্ত্রীকে ফুটবল খেলতে দেখেননি হয়তো, ওটাও পারলে দেখতে পাবেন। আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লেখেন, আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকেন, আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গীতকার, আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখেননি একটা নারকোল ফাটিয়ে কোনো বড় কারখানার উদ্ঘাটন করতে। সুতরাং এই পরিস্থিতির পরিবর্তন দরকার। বাংলার মানুষ বাংলায় থাকবে, ঘরের ছেলে ঘরের ভাত খাবে। আমাদের পরিচয় যেন পরিযায়ী শ্রমিকের পরিচয় না হয়ে যায়। আজকে তাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনারা এগিয়ে আসুন, প্রতিবাদ করুন, এই সরকারটাকে সরিয়ে দিন। যদিও সরকার চলে গেছে, মুখ্যমন্ত্রী এটা জানে। মুখ্যমন্ত্রী তো কোনো পরিযায়ী রাজনীতিবিদ নন, মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ানও নন যে সোনার চামচে মুখে দিয়ে বড় কোনো কংগ্রেসি নেতার ঘরে জন্মগ্রহণ করে একদম ছাদ থেকে লাফ মেরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাননি। তার একটা অতীতের ইতিহাস আছে, একটা সংঘর্ষ আছে, নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তাই তিনি আজকে ওই ক্ষমতার অলিন্দের কাছাকাছি হেঁটে দূরে চলে যেতে চাইছেন না। উনি বসে আছেন, বলছেন আমি থাকবো, আমি যেতে পারি, কিন্তু কেন যাব? বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার লিস্টে ঢুকিয়ে যাব। আমরা বলছি এটা হতে দেবো না, যেটা ক্লিনটন রিপোর্ট। এই আমাদের অবস্থান, এই অবস্থান নিয়েই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।